তারপর যখন একটু বড় হলাম, বাড়িরও খুব অমত, নাচ করবে ছেলে, বাবা বিজনেসম্যান, ওরা ছবি আঁকছে আঁকুক, দাদা বোন, কিন্তু তোমাকে ব্যবসা করতে হবে। তো এরকম একটা বাবার টেন্ডেন্সি ছিল, নাচ ব্যাপারটা কিছুতেই নিতে পারতেন না। বৌদির হাত ধরেই নাচ লাইনে আসা আর কি। তখন বৌদি আমাকে অসিত চ্যাটার্জির কাছে নিয়ে যায়। এই যে বডি মেলানো সুরের সাথে, এটাই তো আসল রবীন্দ্রনাথের নাচে। সুনীত বোসের বাড়িতে রামদাকে দেখলাম, ওনার দেবতা দেখলাম আমি। সে যে কি অদ্ভুত, মানে আমি এখনো ভুলতে পারি না ওনার অস্তিত্ব। পূর্ণতা তখনই আসে যখন তুমি মনে তার ডাক কাটতে পারবে। আগে শিল্পী হতে গেলে মনটাকে বড় করতে হবে, মনটা উদার না হলে বড় শিল্পী হওয়া যায় না। শিল্পীদের কিন্তু ভীষণ ডিভোটেড হতে হয়, তাহলেই কিন্তু ভগবান ঠিক তাকে একটা পথ দেখিয়ে দেয়। শিল্পীদের জীবনটা একটা স্ট্রাগলিং আছেই না, প্রত্যেকের জীবনে একটা আছে। কমিতে পারিলাম না যে ক্ষম হে মম দীনতা, পাপী জন শরণ প্রভু। হরিছে লাজে, হরিছে লাজে, প্রেমের বল হীনতা, ক্ষম হে মম দীনতা, পাপী জন শরণ প্রভু। নমস্কার, আমি অপরাজিতা। রংধনু কথা গল্প আসরে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমাদের এই গল্পের আসরে আমরা পেয়েছি অত্যন্ত এক বিশেষ মানুষকে, আমাদের অত্যন্ত প্রিয় এবং স্বনামধন্য নৃত্যগুরু ডক্টর শুভাশিস ভট্টাচার্য স্যারকে। এমন একজন মানুষ যার সম্পর্কে বলতে গেলে, যাকে পরিচয় করাতে গেলে কোনো বিশেষণই কম পড়ে যায়। কোন কথাটা বলবো? তার আঁকার কথা, ছবি আঁকার কথা, তার গয়না বানানোর কথা, সুর তাল ছন্দের জগতে তার সাবলীল বিচরণ এবং নৃত্য পরিবেশন নিয়ে যেটা বলার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমার একান্ত অনুভূতি একটি বলতে পারি, মঞ্চে তার নিবেদন একটি স্বর্গীয় স্তরে বা স্বর্গীয় পরিমণ্ডল তৈরি করে। এমন এক মানুষ আমাদের সঙ্গে আজকে আছেন, তার সঙ্গে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, সমৃদ্ধ হব। ডক্টর শুভাশিস ভট্টাচার্য স্যার। স্যার নমস্কার, আপনাকে রংধনু কথায় স্বাগত। নমস্কার, আমি ডক্টর শুভাশিস ভট্টাচার্য বলছি। আমার ছোটোবেলাটা নাচ গান ছবি আঁকার মধ্যে দিয়েই কেটেছে, কেননা মা একজন পারদর্শী নৃত্যশিল্পী শুধু নয়, ভীষণ ভালো গান গাইতেন। উনি পরবর্তীকালে সতীনাথ উৎপলা সেনের কাছে গান শিখেছেন, তখন জটিলেশ্বর মুখার্জি ওনাদের সাথে শিখতেন। সুতরাং পরিবেশটা ওই রকমই ছিল। আর ছবি আঁকার দিকেও তিন ভাই বোন আমরা ভীষণভাবে আকৃষ্ট ছিলাম। আমরা তিনজনই ছবি আঁকবো বলেই কিন্তু তৈরি হচ্ছিলাম, তিনজনই ছবি আঁকার দিকে। বাহ। দাদা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হলো, বোনও প্রস্তুতি হচ্ছে শান্তিনিকেতনে যাবে বলে, আর আমারও ওদের সাথেই। তবে আমি খুব ভালো আঁকতাম, কিন্তু আমার কনসেন্ট্রেশনটা একটু মানে নাচের দিকে ছিল আর কি। ইচ্ছেটা একটা ছোট থেকেই ছোটবেলাতে নানা রকম সুর পেলে আমি একটা নানা রকম মুভমেন্ট তৈরি করতাম। তো পাড়াতে কোনো প্রোগ্রাম হলে বাচ্চাদের, আমি রাখাল ছেলে, এই সুনীলবাবু তখন ছিলেন, সুনীল ব্যানার্জি সিএলটিতে, তো ওনার পরিচালনায় আমি করেছি কিছু প্রোগ্রাম, পাড়াতেই হতো তখন। মঞ্জুশ্রী আসর বলে একটা সংস্থা ছিল আমাদের। তো তারপর যখন একটু বড় হলাম, বাড়িরও খুব অমত, নাচ করবে ছেলে, বাবা বিজনেসম্যান, ওরা ছবি আঁকছে আঁকুক, দাদা বোন,
কিন্তু তোমাকে ব্যবসা করতে হবে। তো এরকম একটা বাবার টেন্ডেন্সি ছিল, নাচ ব্যাপারটা কিছুতেই নিতে পারতেন না। আচ্ছা। তো পাড়াতে যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি তখন তো অনেকদিন বসে আছি রেজাল্ট বেরোবার জন্য, তখন 25শে বৈশাখে শ্যামা হচ্ছে। তো শান্তা শকুন্তলা বলে দুটি মেয়ে খুব ভালো নাচতো, ওরা রবিতীর্থে লিডিং রোল করতো, তো ওরা আমাদের পাড়াতে এলো। তখন পাড়াতে সবাই শুনলাম ওরা খুব ভালো নাচে, তখন ওদেরই দিয়ে পরিচালনায় শ্যামা আচ্ছা নৃত্যনাট্যটা প্রথম হবে, মঞ্চস্থ হবে আর কি। তার আগে তুমি কোনোদিন ডান্স ড্রামায় পার্টিসিপেট করোনি? ছোটবেলায় নাচতাম, তারপরে একটু বড় হওয়ার পর নাচটা দেখলাম যে বাড়িতেও চায় না, আমিও ঠিক করতে পারছি না ব্যাপারটা কিভাবে শুরু হবে, কোথায় শেখা, সেগুলো কিছু তখনও ঠিক নেই, কিন্তু ভীষণ ইচ্ছে। হ্যাঁ, ভালো লাগে। তারপরে তখন কোটাল পাওয়া যাচ্ছে না, আমাকে ধরা হলো তুই কোটাল করবি। আর বাবা, আমি কোটাল করব? তারপর সে আমাকে কোটালের চরিত্রটা বোঝানো হলো, বুঝে আমি খুব বিখ্যাত হয়ে গেলাম কোটাল নাচে। মানে এত ভালো নাকি করেছিলাম, সব পাড়াতে তো হই হুল্লো, দারুণ করেছে কোটাল। তখন আমার বৌদি গীতিবিতানে অসিত চ্যাটার্জির কাছে নাচ শিখতেন আর কি। গীতিবিতানের মেয়ে ছিল, আরো গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তো। মানে পরিবারের সকলেই একেবারে কি মানে সাংঘাতিকভাবে আর্ট এবং সাংঘাতিকভাবে বৌদির হাত ধরেই নাচ লাইনে আসা আর কি। তখন বৌদি আমাকে অসিত চ্যাটার্জির কাছে নিয়ে যায় আর কি। তখন বাবা জানতে পারলো তুলকালাম হচ্ছে বাড়িতে, বৌদিকে বকাবকি হচ্ছে, কিন্তু চুপচাপ যা হওয়ার হবে এরকম ভাবে চলছে। আমার প্রথম মঞ্চে ওঠা হেমন্ত মুখার্জি গানের সাথে। তখন সে নর্থ ক্যালকাটাতে হতো সমস্ত নৃত্যনাট্যগুলোতে 25শে বৈশাখে। তখন হেমন্ত মুখার্জি বলছে তোমার ইন্দ্রমণির হার আমি করাতে, তখন হেমন্ত মুখার্জি অসিতদাকে বলছে ওর ভেতরে কিন্তু আছে অসিত, ওকে কিন্তু উনি গানে গাইছিলেন তো বজ্রসেনের গান। তারপর শেষ জীবনেও ওনার সত্যিই আমি নেচেছি। তখন যাদব ইউনিভার্সিটিতে সাপ মোচন হচ্ছে, তখন উনি গলা তুলতে পারছেন না, কিন্তু এত পারফেকশন, এত ডিভোশন, এত ডিভোটেড, মানে মুগ্ধ হয়ে যাওয়ার পর। তারপর অনেক প্রোগ্রাম ওনার সাথে আমি করেছি, এবং আমার খুব ভালো ভালো কপাল যে সাগর সেনের মতো ব্যক্তিত্বের সাথে কাজ করেছি, চিন্ময় চ্যাটার্জির মতো। চিন্ময় চ্যাটার্জির সাথে রবীন্দ্রপক্ষে করছি, বলছি আমি যা বলবো তুই তাই করে যাবে। তাই করে যাবে মানে এলেম নতুন দেশে চড়াই গেল তোমার, ওটা 3বার 4বার করে যাচ্ছে। রামদামায় বলেছে করে যা, তুই বিভিন্নভাবে এক্সপ্রেশনটা তুই করে যা, উনি যা বলবেন তুই তাই তার সাথে বডিটাকে মিলিয়ে যায়। এই যে বডি মেলানো সুরের সাথে, এটাই তো আসল রবীন্দ্রনাথের নাচে, যে রবীন্দ্রনাথের নাচটাকে সুরের মধ্যে দিয়ে নেওয়া, সুরকে বোঝা, ভেতর থেকে এক্সপ্রেস করা। এখন রবীন্দ্রনাথের নাচ হচ্ছে কতগুলো হাত পা নাচছে, কিন্তু বোধ ব্যাপারটা হচ্ছে না। তো আমাদের তো তা ছিল না। আমাদের রবিতীর্থে সুচিত্রা মিত্রের কাছে যখন গেলাম আমি, রামদার কাছে, আমাদের 1 বছর ধরে একটা মহড়া চলতো। তারপর তো অসিত চ্যাটার্জির কাছে গিয়ে আমি দেখলাম যে প্রোগ্রামই করছি, খুব একটা শেখা হচ্ছে। এটা তোমার সিএলটিতে যেখানে তুমি শিখতে ভর্তি হলে অসিত চ্যাটার্জির কাছে। আচ্ছা, যখন বৌদি নিয়ে গেলেন, বৌদি নিয়ে গেলেন, তখন ভর্তি হলে। এটা তখন কি কোন ফর্মটা তুমি শিখলে? তখন এই কথাকলি মণিপুরিটাই করলাম আর কি। আচ্ছা আচ্ছা, ওই দুটো নাচ করে তখন রবীন্দ্র নৃত্যনাট্যে নানা মানে এই তোমার প্রথম মানে ফর্মাল প্রথাগত শিক্ষা শুরু হলো আর কি, বা চর্চা শুরু হলো। কিন্তু আমার মনটা কিন্তু সবসময় একটা আরো চাইবার, আরো কিছুতে স্যাটিসফ্যাকশন হচ্ছিল না, যে আমি হয়তো ঠিক মতো যাচ্ছি না। কারণ গুরু ঠিক মতো না পেলে না কোনো শিক্ষাই পূর্ণ হয় না। আমরা যখন রবীন্দ্রভারতীতে আমি যেমন ছিলাম, প্রচুর ছেলে মেয়ে আসে, তারা হয়তো নাচ করছে, খুব ট্যালেন্টেড, কিন্তু তাদের নাচটা দেখে ভালো লাগছে না, কিন্তু বোঝা যাচ্ছে ভেতরে নাচ আছে। কিন্তু ঠিকমতো গাইডেন্স পেলে গুরু যদি ঠিক না হয়, যেটা আমার কপাল ছিল, আমি খুব ভালো ভালো গুরু পেয়েছিলাম। এবং তখন আমি মিশ্রকুটির ওখানে ভর্তি হই, গোবিন্দকুটির ওখানে
কালামান্ডালাম, তখন কালামান্ডালাম হয়েছে, তৈরি হয়ে গেছে তখন। আচ্ছা, তারপরে আবার তারপর নদিয়া সিংহের কাছে মণিপুরি, আচ্ছা, তারপর সুস্মিতা মিশ্রের কাছে কত্থক। এগুলো সব কলকাতাতেই প্রশিক্ষণ করেছি, কিন্তু রামদার কাছে সারাদিন তালিম চলতো। হ্যাঁ, তারপর ওনার সান্নিধ্যে এলে কি করে, মানে রামদাকে কি করে পেলে? রামদা তখন অসিদ্ধার কাছে গিয়ে আমি কিছুতেই মেন্টালি কিছুতেই করতে পারছি না। তখন সুনীত বোসের বাড়িতে রামদাকে দেখলাম, ওনার দেবতা দেখলাম আমি। সে যে কি অদ্ভুত, মানে আমি এখনো ভুলতে পারি না ওনার অস্তিত্ব। যে গুরু শিষ্য যে কি হয়, যেটা আমি শিখেছি, যে ভালোবাসতে হবে, ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যাবে না। ছাত্রছাত্রীদের প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, সেটা আমি রামদার কাছে শিখেছি। অসাধারণ। এবং আমার বাবা মারা যাওয়ার পরে কিন্তু অতবার দেখিনি, কিন্তু রামদাকে দেখতাম, এসে বলছেন আমার ঘোড়াটা তুই রাখবি। মানে ওই ভালোবাসা না থাকলে গুরুর কাছ থেকে কিছু পাওয়া যায় না। গুরুকে রেসপেক্ট করতে হয়। গুরু তখনই দেবে যখন সে বুঝবে যে আমাকে সত্যি ভালোবাসে, যেটা আমি রামদার কাছে পেয়েছি। এবং সবাই জানতো রামদারই আমি ছেলে, ভট্টাচার্য যেহেতু। এবং অদ্ভুত ভালোবাসা, এই ভালোবাসার মানে প্রকাশ নেই। ক্লাসের পরে চলো আমরা যাই কালীঘাটে, সব কালী মন্দিরে ঘোরা হলো, তারপরে বাড়ি আসা হলো, এই রকম। ওনার কাছে শেখা শুরু কোথায় হলো? রবিতীর্থে। তখন ওরা তাসের দেশ করে আমেরিকা থেকে ফিরলো 1974 সালে। তখনই আমি রবিতীর্থে জয়েন করলাম। তখন তুমি কি কলেজ? হ্যাঁ, কলেজে পড়ছি আর কি। তুমি কলেজে কি নিয়ে তখন ভর্তি হলে? আমি কমার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, না ফাইন আর্টস আর্ট কলেজে, তারপরে আর্ট কলেজে। আচ্ছা, মানে তোমার তাহলে আচ্ছা রামদার কাছে আসাটা হলো কলেজে পড়াকালীন তখন। তারপরে আর্ট কলেজে, আমি ইন্ডিয়ান আর্ট কলেজে 2 বছর পড়লাম, 3 বছর, কিন্তু তখন নাচের দিকে এত কনসেন্ট্রেট, এত ভালো লেগে গেছে। হ্যাঁ, এই রামদার কাছে এসেই আমার দিকটা চেঞ্জ হলো। এবং উনি খুব উৎসাহ দিতেন, ক্লাসিক্যালটাকে জানো, ক্লাসিক্যাল না জানলে কোনো নাচই পূর্ণ হয় না। এই যে বডির লাইনিং, মেন লাইনিংগুলো হচ্ছে ক্লাসিক্যালের ফর্মগুলো না জানলে সৌন্দর্যবোধ। রবীন্দ্রনাথের নাচ হচ্ছে একটা দর্শনমূলক, সেই দর্শনমূলক না থাকলে কিন্তু নাচটা পূর্ণ হয় না। আজকে আমাকে এখন যারা দেখে বলে তোমার নাচ দেখতাম মুগ্ধ হয়ে যেতাম, মানে আমি চেষ্টা করতাম দর্শকের কাছে কি করে যাব, আমি দর্শককে আমার যে করে মনটাকে ছুঁতে হবে। আমি যা ইচ্ছা করে বেরোবো না, আমি এমন করে যাবো দর্শক আমার মনে রাখবে। কিন্তু এখন সেটা রিয়ালাইজ করি যখন বয়স্ক লোকেরা আমার সাথে দেখা হয়। সেদিনই একজন মেরিন ইঞ্জিনিয়ার, উনি বিদেশে থাকতেন, বললো আমি যখন আসতাম না তোমার নাচ দেখতাম, কি ভালো লাগতো। এটাই আমার পাওনা। কোথাও হয়তো বাসে উঠেছি, কোনো মহিলা হয়তো আমার সাথে এসে বলছে আপনার না আমি ভীষণ ফ্যান ছিলাম জানেন তো, আপনার নাচ দেখতাম আমি। সেদিন রবীন্দ্র সদনে গেছি কবিপক্ষে, বলছে আপনার নাচ দেখতাম, এখনকার নাচগুলো কিরকম চেঞ্জ হয়ে গেছে, আপনার নাচগুলো, আপনাদের নাচগুলো, আপনার শান্তি বোসের নাচগুলো কি জীবন্ত ছিল। এটাই পাওনা আমাদের। মানুষের কাছে যতটা শিল্পী যেতে পারবে সেটাই তো আসল। এবং পূর্ণতা তখনই আসে যখন তুমি মনে তার ডাক কাটতে পারবে, যেটা আমাদের শিখিয়েছিলেন রবিতীর্থে, সুচিত্রা মিত্রের ঘরানা। একটা চরিত্র করছে 1 বছর ধরে। রাম লাগিয়ে চোখটা দেখো তো, কাহারে হেরিলাম, অদ্ভুত রস, সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণের রঞ্জিত ছায়, কাহারে হেরিলাম। এই যে হেরিলাম, এই যে অদ্ভুত রস, কিভাবে রসগুলো এসেছে এইগুলো শেখা। সাপমোচনে করছি যখন, জাগরণে যাইবে ফাগুরি, চলো আঁকিটা তোলো, চোখটা আঁকি হতে, চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও, নীল হরি, তাকাও,
কে নিল হরি, বড় নিঃশ্বাস নাও, হরি মরি জাগরণে যাই মেঘাবরি। এই যে এইগুলো তো একদিনে হয়নি, এইগুলোকে এইভাবে এখনকার দিনে নাচ এই কর ফাংশন কালকে আজকে নেচে দিই তা না, নাচটাকে বুঝতে হবে, রবীন্দ্রনাথের নাচকে জানতে হবে, তারপরে একটা ফর্মে আসবে। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথের নাচ করতে গিয়ে বারবার পড়েছি এবং এখনও পড়ি। পড়তে গিয়ে মনে হয় যে আগে যেটা করেছিলাম এটা যেন মনে একটু অন্যরকম লাগছে আমার অনুভূতিটা। মানে মনে হয় এখনো সমুদ্র, ওরা যখন নানা রকম নাচ নিয়ে আসে তখন মনে হয় যেন আমি সমুদ্রতেই রয়েছি, কোথায় অহংকার করব, অহংকারের কিচ্ছু নেই, এর মধ্যে ডুবে গেলে এমনই একটা জায়গা। তুমি এরকম মানুষ। বজ্রসেন করেছি বাংলাদেশে, এক মহিলা আতপাগল মতো, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি, আমি না এরকম বজ্রসেন দেখিনি, এই প্রথম দেখলাম রবীন্দ্রনাথের সৃষ্টি বজ্রসেন, এটাই আমার পাওয়া। এই যে নাচতে নাচতে ঝরঝর করে কাঁদা, এই ফিলিংসটা তো আনতে হবে। কমিতে পারিলাম না যে ক্ষম হে মম দীনতা, পাপী জন শরণ প্রভু, হরিছে লাজে হরিছে লাজে প্রেমের বল হীনতা, ক্ষম হে মম দীনতা, পাপী জন শরণ প্রভু। এই যে শ্যামাকে গ্রহণ করতে পারেনি, এই যে তার কষ্ট, তার সততা তার মধ্যে এমন রয়েছে, সততা ছিল বলেই সে শ্যামাকে গ্রহণ করতে পারেনি। এই যে অনুভূতিটা, ভেঙে পড়ছে সব, শরীরটা একবারে মুছতে যাচ্ছে, কিন্তু আবার মজার জায়গায় রয়েছে, যেরকম হাস্যরস যেখানে এসেছে, প্রাণ নিয়ে তো সটকে চিরে করবি এখন কি, ওরে বড়া করবি এখন কি, এই মরদের মুরতখানা দেখো কি যে ভরকালি না, এই মরদের মুরতখানা দেখো কি যে ভরকালি না, বাহবা বাহবা সাবাস তোরে সাবাস রে, তোর ভরসা দেখে প্রাণ নিয়ে তো সটকে চিরে করবি এখন কি। এইভাবে রসগুলো এসেছে, প্রত্যেকটা রস। মানে রবীন্দ্রনাথকে জানতে গেলে আমি তাই বলি যে আমি এখন ছাত্রছাত্রীদের নৃত্যনাট্যগুলো করাই, যেতে ওরা ইনভলভ আরও বেশি হবে। রবীন্দ্রনাথকে জানতে গেলে নৃত্যনাট্যগুলো ভীষণ দরকার, ওইগুলোর মধ্যে না ঢুকতে পারলে এই চরিত্রগুলো বোঝা খুব মুশকিল। তারপরে আমরা একটু কলাক্ষেত্রমের জন্মের কথা শুনি। কলাক্ষেত্রম তুমি তৈরি করলে যখন বিয়ে হয়, তো সুস্মিতা রবিচিত্রে খুব মানে ছোটদের মধ্যে একটা লিডিং ড্যান্সার ছিল, সব কিছুতেই সুস্মিতাদির একটা চোখের মণি। মানে রাম হলে রামায়ণ হলে রাম করবে, হ্যাঁ মানে এই রকম, তার মহাভারত হলে অর্জুন করবে। তো সুস্মিতার মধ্যে একটা ভেতরের ব্যাপার ছিল, এবং এখনও যখন নাচে একটা ভেতর থেকে একটা নাচ বেরোয় ওর। তো আমার সাথে সাথে তখন এখানে ওখানে ছোট যখন প্রোগ্রাম করে ওকে নিয়ে যাই এখানে ওখানে। তারপরে আমার শকুন্তলা যখন হলো, তখন যে করছে সে করতে পারলো না, তখন সুস্মিতাকে নিলাম যে শকুন্তলা করার জন্য, তখন 10-11 পড়ে। ওই থেকেই আমাদের একটা ইনভলভমেন্ট হলো। হ্যাঁ, তাছাড়া ছোটবেলা থেকে বাবার সাথে নাচতো, এখানে ওখানে প্রোগ্রাম করতো, আর সে পাগল, নাচ থেকে বাদ দিলেই কাঁদতো। কোনো পরীক্ষার আগে হয়তো আমি বলে থাকে যদি করিস না, না না করলেই সে কান্না। তো এই করে তারপরে আমরা একসঙ্গে কলাক্ষেত্রম আরম্ভ করলাম 2-3 জন স্টুডেন্ট নিয়ে, এখন 150-200 স্টুডেন্ট। সুস্মিতাই এখন
মেনলি চালায় ওটা। রবীন্দ্রভারতীতে মানে রিটায়ারমেন্ট করার পর আমি একটু রিল্যাক্সই চাই। আমি এত তখন পরিশ্রম হতো না, সকাল থেকে গিয়ে ক্লাস করা একটার পর একটা। এই এখন বড় কিছু মেয়ে যারা খুব ইন্টারেস্টেড, যারা ভেতরকার রয়েছে, তাদের আমি করাই। আমার আবার কীরকম খুব চুজি, আমি সবাইকে পারি না করাতে। যারা দেখি নাচটা ভালোবাসে তাদের করিয়েই আমার যে অনেক করতে হবে, আমার সেরকম কোনো অ্যাম্বিশন কোনো দিনই ছিল না। আমি যাদের নাচ করাবো তারা আমার নাচটা করবে, লোকে বলবে কার ছাত্রী। এটাই, এই যে আমার ছাত্রী সাধনা ভট্টাচার্য এত সুন্দর নাচছেও, সবাই বলে কি সুন্দর তোর ছাত্রী নাচছে, এটাই পাওনা। তাপস দাস কি সুন্দর নাচে, ওনারাও তৈরি করছেন, ওরাও সব তৈরি করছে ছোট ভাই বোনদের, সেটাও আরো ভালো লাগে যখন ওরা করে। গীতে বিতানে আমি কোনো কালে কোনোদিনও করতাম না, তাপসকে দিয়ে করাতাম দশরথ আর অন্ধমণি রঞ্জিত। তা আমি একবার করলাম অন্ধমণি, তুমি এত ভালো করো, তুমি কেন করো না? তোদের তো তুলতে হবে, গুরুকে তো একটা জায়গা দিতে হবে, যেটা রামদার কাছে শিখেছি। ছাত্রছাত্রীদের তুলতে হবে, তাদের একটা জায়গা করে দিতে হবে। যারা আমার কাছে রয়েছে তাদের যদি আমি একটা জায়গা না করে দিতে পারি, শুধু আমারটাই ভাবি, সেটা করলে তো হবে না। এই যে কত বড় মনের পরিচয়, সেটা এটাও কিন্তু সকলে ভাবতে পারে না। ভালো বলতে হবে, আর তারপর কি মানুষকে ভালো বলতে হবে। মানুষের যেটা ভালো সেটা বলতে হবে, সেটা বলাটা ভুলে গেছে মানুষ। বলতে হবে বলে বেরিয়ে চলে যায়, বলবো না, কিন্তু তা নয়। তাই তো আগে শিল্পী হতে গেলে মনটাকে বড় করতে হবে, মনটা উদার না হলে বড় শিল্পী হওয়া যায় না। স্যার, আমরা একটু জানতে চাইবো যে আপনার যখন এই প্রশিক্ষণ শুরু হলো, বিয়ে হলো, তখন কলাক্ষেত্রমের জন্ম হলো, শুরু হয়েছে একদিকে, ওই সময় আপনার বয়স তো খুব বেশি তখন হয়নি, অল্প বয়সে আপনার বাবা চলে গেলেন। বাবার তো ব্যবসা ছিল, তারপরে আস্তে আস্তে তো বাড়িতে সবাই বুঝলো আপনি নৃত্য হিসেবে নৃত্য চর্চাই করবেন এবং নৃত্যশিল্পীই হবেন। তো সেইটা তো একটা কঠিন সময় ছিল তখন, বাবার চলে যাওয়াটা। তো সেই একটা মুহূর্ত থেকে কিভাবে ঘুরে দাঁড়ালেন, সেই সময়টা যদি একটু বলেন। বাবা যখন মরে গেলেন, আমার 1 বছরের মধ্যেই বাবা মারা গেলেন। বাবা ক্যান্সারে মারা গেলেন। তখন আমি মানে সংসার বলে কিছুই জানতাম না, কারণ বাবাই সমস্ত কিছু করতেন। ওই সমস্তটা তখন আমার ওপর পড়লো, মানে কিছুই জানি না, কিন্তু আমাকে চালাতে হবে, দায়িত্ব সবটাই নিতে হচ্ছে। কিন্তু ভগবানের এমন আশীর্বাদ, আমার প্রচুর কাজ হতো তখন। ক্যালকাটা করে নাচতাম রুমাঙ্গু ঠাকুরের ট্রুপে। রুমাঙ্গু ঠাকুরের ভীষণ আমি প্রিয় পাত্র ছিলাম। এদিকে রবিচিত্রের রেগুলার প্রোগ্রাম, টিউশনি চলছে, এই করে করে। আর আমরা কখনো মানে ভেঙে পড়তাম না। সুস্মিতাও ভীষণ ছিল, যে মানে কখনো ভেঙে পড়ার মেয়ে ছিল না, আমাকে মনে করে এনকারেজ করতো। মানে হবে না বললে হবে না, করতে হবে। তা এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা গেছি আর কি। পরের দিন কিভাবে চলবে জানি না, কিন্তু চালাতে আমাদের হবে। মানে কোনো সময় মানে প্র্যাকটিসও কিন্তু সঙ্গে সঙ্গে করে গেছি। মানে ক্লাসিক্যাল প্র্যাকটিসটা আমি সবসময় করতাম, যার কথা বলি এটা এখনো করি এই বয়সেও। যে যার জন্য আমার অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ঠিক যেন আমাকে কে এক পথ দেখিয়ে নিয়ে গেছে, সেটা থেকে উতরে গেছে। উতরে গেছে। কেন আরও জানতে চাই, যারা ছোটরা, যারা নতুন প্রজন্ম, যারা কাজ করতে চায় যে কোনো কাজেই, আর আর্ট বা এই ধরনের কাজে থাকলে কোনো সব সময় তো একটা অনিশ্চয়তা আছে, কিন্তু আর এরকম মুহূর্তও আসবে, সব সময় যে কাজ থাকবে, সব সময় যে খুব পরপর একটার পর একটা চলবে তো হয় না। সেটাই আপনাদেরও সেটা ফেস করতে হয়েছে, আজও সেটা থাকবে। সেইটা আপনাদের কথাটা শুনলে তাহলে তারাও মোটিভেটেড হবে। এবং আমার মতো নিশ্চয়ই এরকম প্রশ্ন আরো অনেকের মনে আছে, যে যখন খুব কঠিন সময় আসে ভেঙে পড়বো না। শিল্পীদের কিন্তু ভীষণ ডিভোটেড হতে হয়, তাহলেই কিন্তু ভগবান ঠিক তাকে একটা পথ দেখিয়ে দেয়। তুমি যদি তোমার কাজের দিকে খুব কনসেন্ট্রেট হও না, তাহলে দেখবে ঠিক একটা পথ পাবে। সেটা আমি নিজেকে দিয়ে বিশ্বাস করি। আমার যখন কিচ্ছুই ছিল না, কিন্তু কে যেন আমাকে ঠিক চালিয়ে নিয়ে যেত।
কিন্তু সুতরাং নৃত্যের প্রতি অসম্ভব একটা ভালোবাসা এবং সেই টানটা, তাই না? এটাকে একটা সাধনা, একটা পুজো, ওইটাকেই মনে করতে হবে। ঘুম থেকে উঠে যেরকম এক্সারসাইজ, যোগ ব্যায়াম, একটা নৃত্যশিল্পী যেটা দরকার সেটা ভীষণ দরকার। আজকে আমার এই বয়সে 72 বছর বয়সে কিন্তু আমি এখন অনেক অনেক স্টেডি। আমাকে কেউ এখন পট করে কেউ 72 বছর বলবে না, কেননা নিজেকে ওরমভাবে রাখতে হবে, ওইরমভাবে প্রস্তুত করতে হবে, মনটাকে ওরমভাবে রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আর ভালোবাসলেই শরীর সব ঠিক থাকে। মানুষের সাথে মিশতে পারলে কিন্তু সেটার মতো আনন্দ আর কিছুতে নেই। 100 বার। আর আপনার কাছে আসতেও চায় অনেক মানুষ, তাই না? আপনি যখন ভালোবাসা দেবেন, আপনি যেরকম সহজ সরল ভাবে মিশবেন, অনেক মানুষ তো আসতেও চায়। সবসময় যে ছাত্রছাত্রী হিসেবেও নয়, এমনিও তো অনেক মানুষ দেখা করে কথা বলেও তো একটু ভালো লাগতে পারে। সেটাও কত বড় আশীর্বাদ। সেটাও তো পাওয়া একটা বিরাট। ভীষণই পাওয়া। কারোর একটা দুঃখের চরম খারাপ লাগার টাইমে বা একটা অনেক ভীষণ কঠিন সময় আপনার কাছে এলাম একটু দেখা করতে, দুটো কথা বলে তার সে একটা ভালো মন নিয়ে ফিরলো, সেটা তো বিরাট। সেটা তো মানে বলে শিখে করে হবে না, এটা বিরাট আশীর্বাদ। আমি ভালোবাসতে পারি বলেই আমার কাছে আসে। ভালোবাসতে আমরা তো জানি, মানে গুরু হতে হবে টিপিক্যাল প্র্যাকটিক্যাল, পয়সা নেব, নাচ শেখাবো, ছেড়ে দেবো, তা না। সবটা পয়সাটা তো জীবনে দরকার আছেই ঠিকই, কিন্তু ওকে ভালোবেসে কাছে আনতে হবে। অনেকের তো পয়সা দেওয়ার ক্ষমতা থাকে না। আমার কাছে তো অনেক ছেলে মেয়ে এসেছে পয়সা দেওয়ারই ক্ষমতা নেই, কিন্তু এত ট্যালেন্টেড, এত ডিভোটেড, তখন ওই পয়সার দিকে তাকাই নেই। তখন তার সংসার আমি চালাতাম, তাকে এটা দিতে হবে, তাকে যাতে কীভাবে সে কমফোর্ট থাকে, কিভাবে থাকে, এইটা সবসময় ভাবতাম। তারা এখন বড় বড় জায়গায় চলে গেছে, কাজ করছে, কেউ আমাকে চেনে, কেউ চেনে না, কিন্তু তাতে আমার কোনো নেই। আপনি যেমন আপনি তেমন, আমায় কর্ম কখনো করেছেন, আজও করেন। সেই আচ্ছা স্যার, যাদের যেটা খুব করেছে তারাই হয়তো চেনে না, তার একটা ফোনও করে না, কিন্তু তাতে আমার কোনো নেই। মানে মনে হয় যে ঠিক আছে, ভালো থাকুক, দিয়ে যেরকমভাবে ভালো থাকুক না। তার যখন অনেক অসম্ভব সময়টাকে তুমি সম্ভব করে পার করে দিয়েছো। আর একটা কথা জানতে ইচ্ছে করে যে তুমি যদি ডান্সার বা নৃত্যশিল্পী না হতে, তুমি আর কি হতে চেয়েছিলে? কোনোদিন এরকম মনে হয়েছে যে আমি নৃত্য নিয়ে যদি না করতে, কেন তোমার তো একটু পরে একটু বড় হতে নাচ শেখাটা শুরু হলো, যদি ডান্সার হিসেবে না হতে? নাচটা তো চেহারাটা একটা ভীষণ দরকার নাচে, যেটা রামদা বলতেন, দেখ শুধু চেহারা থাকলেই হবে না, তোকে ওই জায়গায় যেতে হবে। তোর মতো অনেক ছেলে কিন্তু নাচছে কলকাতায়, কিন্তু তোকে এমন একটা জায়গায় যেতে হবে যেন সবাই ওপরে তুই থাকিস। তোকে সেই একটা গরু যেরকম সারাদিন লাঙল নিয়ে খেতে খাটে, ওইরকম পরিশ্রম তুই যদি করতে পারবি, সেদিনে একটা বড় ড্যান্সার হবি। তো এইটা রামদার কথাটা আমার সবসময় মাথাতে আসে। মানে ঘুম থেকে উঠে আমি মনে করি আমার এই ডিউটিগুলো করতে হবে। যেন গানের গলা থাকলেই শুধু হবে না, তাকে রিয়াজ করতে হবে, তাকে প্র্যাকটিস করতে হবে। নাচে যেরকম শুধু চেহারা থাকলেই হবে না। হ্যাঁ, দেখতে ভীষণ ভালো লাগতো স্টেজে, সবাই বলতো, এখন সবাই মুখে শুনি, নিজেকে না দেখতে পেতাম না। ভীষণ ভালো, কেউ বলছে দেবতার মতো লাগে, কেউ ভাবে এই লাগে, এবং পেপারেও তাই লিখেছে। কার্তিক ঠাকুর, তাই তো ঘটনাই, তা তো লিখবে, লিখতে তো হবে। দেশের রিভিউ বেরিয়েছে তো ছিল, কিন্তু আমি জানতাম কার্তিক ঠাকুর বললে তো শুধু হবে না, আমাকে তো কর্মটা করে সাধনা বা তার পেছনে আমি যে নাচছি, আমার প্রত্যেকটা ফরমেশন যাতে বোঝে লোকে যে আমার শেখা আছে, আমি শিখে স্টেজে উঠছি। নিশ্চয়ই ওইটাই শিল্পীদের প্রধানে। তোমায় করে যেতে হবে, কর্ম করে যেতে হবে, কবে ফল পাবে তার দিকে তাকালে চলবে না। এখনো যেন করে যাই, কি আমাকে ডাকলো না ডাকলো, আমি ওইটাই করি না। এই মনে রেখে এইভাবেই চলা দরকার। যতই কঠিন সময় আসুক, ঝড় বয়ে যাক, কিন্তু তোমার নিজের লক্ষ্যে স্থির থেকেই, এটাই আপনাদের কাছ থেকে শেখার। আমাদের স্ট্রাগলিং আছেই না, প্রত্যেকের জীবনে একটা আছে। যারা বড় ফ্যামিলি থেকে এসে প্রচুর ঐশ্বর্য,
তাদের হয়তো অতটা ফেস করতে হয়নি, কিন্তু আমাদের মতো সাধারণ ঘর থেকে যারা উঠেছে তাদের খুব ফেস করতে হয়েছে একটা জায়গায় যেতে। হ্যাঁ, চেহারাটা ভালো ছিল বলে অনেকটা আমার হেল্প হয়েছিল। না তার সাথে তোমার পরিশ্রম তো কোনো বিকল্প নেই, পরিশ্রমের নিশ্চয়ই। আর তারপর গুরুকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, গুরু যেটা শেখাচ্ছে প্রাণ দিয়ে নিতে হবে। তাতে মনে হচ্ছে আর গুরু চেঞ্জ করলে হয় না নাচ। 10টা গুরু ঘুরে বেড়াচ্ছি, তাতে নাচ শেখা হয় না। একটা কথা, এখন তোমরা যেরকম বলো, যেরকম বলছো তোমাদের সময়, সেই একই সাধনা যে কথাটা বলছো বা সেই একাত্মতা হওয়া নাচ, সেই শিল্পটার সাথে, সেই রকম আমরা কি আজকাল পাই? এখনকার যেরকম চলছে বা সেটা কতটা আছে? বা ধরো যেরকম, মানে কেন বলছি, কারণ সম্প্রতি যে ধরনের আমরা কাজ দেখি অনেক অনুষ্ঠানে কিংবা টিভির টেলিভিশনের পর্দায়, সেগুলো তো সব সময় ঠিক লাগে না, অনেক বিকৃত জিনিস আমরা দেখতে পাই। সেটা কেমন লাগে বা সেটা নিয়ে তোমার কি ভাবনা? এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ট্যালেন্টেড। তারা যে সমস্ত কাজ ঠিক মতো করলে কিন্তু একটা সাংঘাতিক জায়গায় যাবে। আমি তো ওদের নাচ দেখি, প্রত্যেকেই খুব ট্যালেন্টেড, কিন্তু ঠিক গাইডলাইনটা ঠিক পাচ্ছে না বলে হচ্ছে দর্শকরা এটা চাইছে, তখন তাকে করতেই হচ্ছে ওটা। কিন্তু ট্যালেন্টেড এখন অনেক বেশি ছেলেমেয়েরা, কেননা এখন অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি ডিভোটেড, কিন্তু গাইডলাইনটাকে ঠিক রাখতে হবে। তোমাকে এটা করতে হবে, এইরকম সব মুভমেন্ট করতে হবে যাতে দর্শক নিতে পারে। এখনকার দর্শকও সেরকম, যে মিডিয়াতে যে দেখছি নানা রকম বডি ফরমেশন করছে, কিন্তু ওটা হয়তো ট্যালেন্টেড খুব, কিন্তু বডি ফরমেশনগুলো ভালো লাগছে না দেখতে। কিন্তু ওইটাকেই ঠিক নিজেকে একটা জায়গায় রাখতে হবে, একটা রাখতে হবে, গতি রাখতে হবে যে আমাকে এই জায়গায় যেতে হবে। নাচটা শুরু করলে হবে না, কতগুলো জিমন্যাস্টিক মুভমেন্ট করলাম, কতগুলো হাত পা তুললাম, লাফালাম, মানেটাও তো পাল্টে যায়, মানেটাও তো পাল্টে যায়। বিশেষ করে রবীন্দ্রনাথের নাচে ভীষণই দরকার বোঝাটা, তারপর তুমি করো না। তবে এখনকার ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড, গান গাই যখন দেখি বাচ্চাগুলো, কি অসাধারণ গান। হ্যাঁ, নাচও দেখি, আগে তো এত এক্সপোজ ছিল না, এখন তো আমরা দেখতে পাই, পাচ্ছে তারা অনেক জায়গায় আসার। ওদের ঠিক লাইনে দিতে পারলে ওরা ভীষণই ট্যালেন্টেড ছেলে মেয়ে। আমি ওদের সাধুবাদ জানাই যে ওরা যদি ঠিক ঠিক জায়গাতে কাজ করে ওরা খুব ভালো করবে। হ্যাঁ, আমি যার জন্য দেখি ওদের নাচগুলো, যখন সময় পাই, লোকে খারাপ গালাগালি দেয়, বলে বাজে এই সেই, কিন্তু তার মধ্যে তো ট্যালেন্ট আছে না, তার মধ্যে তো ভালো জিনিসগুলো বেরিয়ে আসে। এবং একটা প্ল্যাটফর্মে যখন সে গিয়ে পৌঁছচ্ছে, তার মানে তো কিছু তো প্রতিভা আছে বলেই সেখানে অবধি যাচ্ছে, না হলে তো অত বড় একটা প্ল্যাটফর্ম তো তারা পাবে না। এবারে যে কথাটা বলছো যে গাইডেন্স পাওয়াটা, সেটা একটা বিরাট ব্যাপার। হয়তো যেভাবে তারা শেখাচ্ছে সেটাই করছে। আমাদেরই তো রবীন্দ্রভারতীর ছেলেমেয়েরা ওখানে যারা পড়াচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়ে ভীষণ ট্যালেন্টেড ছিল ক্লাসে। কলেজে যখন আসতো না সাংঘাতিক ট্যালেন্টেড, কিন্তু ওদের বলা হচ্ছে এরমভাবে করাও, সুতরাং ওরা সেটা করাচ্ছে কেন? ওদের তো কাজ দরকার, কাজ তো করতে হবে না। এই কথা সূত্র ধরেই আরেকটি কথা জানার ইচ্ছে করে তোমার থেকে, যে পুরুষ নৃত্যশিল্পী যারা আছেন তারা কি আজকেও সমাজে ততটা স্বীকৃতি পেয়েছে যতটা দরকার ছিল? না আজও তো সেটা ভাঙেনি, মানে যে কোনো বাড়ির সাধারণ ঘরের ছেলে যদি ভালোবাসে, যে কথাটা তুমিও বলছিলে, সেইটা আজও আমাদের নানা প্রভিন্সে কিন্তু ছেলেদের নাচের একটা আলাদা সৌন্দর্য। যখন পাঞ্জাব নাচবে ছেলেরা, যখন পাঞ্জাব নাচবে একটা সাংঘাতিক ফর্ম, গুজরাট যখন নাচবে ছেলেরা একটা আলাদা ফর্ম। তো আমাদের এখানে হচ্ছে কি, ছেলেদের নাচের চেয়ে মেয়েলি এটা বেশি এসে যাচ্ছে নাচের মধ্যে। আমি মনে হয় ওটাকে একটু যদি অ্যাভয়েড করা যায়, ছেলেদের একটা আলাদা সৌন্দর্য নাচে, মেয়েদের একটা আলাদা সৌন্দর্য, সেটা যদি একাকার হয়ে যায় তাহলে তার সেটা আসে না। যার জন্য পুরুষ নৃত্যশিল্পীদের সেই রেসপেক্ট পাচ্ছে না। তাদের কেউ বলছে মেয়েদের মতো নাচে, কেউ অঙ্গভঙ্গি এমন করছে,
যার জন্য সেই রেসপেক্টটা পাচ্ছে না। কিন্তু রেসপেক্টটা তৈরি করতে হয় নিজেকে। আমি এমনভাবে চলাফেরা করব না, এমনভাবে চালচলন করব না, এমনভাবে নাচব না যাতে দর্শকের একটা আলোচনার বস্তু হই। কিন্তু ট্যালেন্টেড তো এখন নো ডাউট ভীষণই প্রত্যেকেই। ওটা যদি একটু মেনটেন করে, যে আমাদের অন্যান্য প্রভিন্সে যেরকম রয়েছে পুরুষরা পুরুষের মতো নাচছে, আমাদের ছোটবেলা থেকে এটাই শিখিয়েছিল রামদা। শান্তি বোসের নাচ দেখতাম, কি ম্যানলি নাচ, বাপরে বাপ, মানে মুগ্ধ হয়ে যেতাম নাচ দেখে। এত সুন্দর প্রত্যেকটা মুভমেন্ট, ছাড়ছে, ধরছে, কমপ্লিট করছে, আর একটা মুভমেন্ট হচ্ছে অসাধারণ। এই হচ্ছে নাচ। নাচটা এমন করবে একটা পুরুষ যাতে পুরুষের দিকেই লোকে তাকিয়ে থাকবে, মেয়েদের দিকে তাকাবে না। আমরা এইরকমভাবে নাচ শিখেছি, কোনো জায়গায় তুই যখন নাচবি মেয়েলি ব্যাপারটা যাতে না আসে তোর। কিন্তু ওইটাই হারিয়ে যাচ্ছে। ওইটা যদি একটু প্রত্যেকেই একটু সতর্ক থাকে, এবং আমি জানি অনেক ট্যালেন্টেড, আমাদের থেকে হয়তো অনেক ট্যালেন্টেড এরা, কিন্তু দিকটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, মেয়েদের তোমাকে শেখাতে গেলে তো মেয়েদের মুভমেন্ট করাতেই হবে, আমাকে যেমন তো করাতেই হয়, মেয়েদের পোশনগুলো তো সেরমভাবে করাতে হয়। কিন্তু যখন পুরুষ নাচবো তখন ওইরমভাবেই নাচবো। আমি যার জন্য এখন কম নাচি, কেন এখন আমার বয়স হতে সেই দাপটটা হয়তো আসবে না, চেষ্টা করি, তবু আমি একটু সতর্ক থাকি যে খুব ভীষণ দাপটের নাচগুলোকে একটু কম করি, যে আমার যদি সেই ফর্মটা না থাকে তাহলে তো দর্শকের কাছে একটা ছবি হয়ে রয়েছি, সেটা হয়ে যাবে না। নিজেকে সবসময় সতর্ক থাকতে হবে, বয়স অনুযায়ী নিজেকে সরিয়ে আসতে হবে, জায়গা দিতে হবে পরবর্তী জেনারেশনকে, তাদের বুকে নিয়ে আলিঙ্গন করতে হবে, তোমার নাচ খুব ভালো লাগলো বলতে হবে, তাহলেই ভালোবাসাটা পাবে। হ্যাঁ, আমার তো সবসময় আমার সময় নয়, একটা সময় আমাকে তো একটু সরে যেতে হবে না। এখন প্রজন্ম যেভাবে নাচছে তাদের উৎসাহ দিতে হবে, তাদের, যার জন্য আমায় খুব ভালোবাসে সবাই, যে আমি তো কাউকে কখনো ওরকম করি না। সবাই চেষ্টা করে একটা জায়গায় যেতে, তাকে গিয়ে যদি খারাপ বললাম তাহলে তার এটা কি থাকবে, হয়তো অন্যভাবে বললাম তো এটা এরকমভাবে করলে আরো ভালো হতো। সেটা তো নিশ্চয়ই, সেটা তো বলা দরকার, নালে তো ঠিক শুধু ঠিকটা কি করে করা যাবে, এটা তো আর সিনিয়রদের থেকে তো সব সময় সেটা জানতেই হবে, আমাদের ছোটদের, আমাদের ছোট ভাই বোনদের বা ছেলে মেয়েদের জানতেই হবে। সে নবদুর্গা দেখতে গিয়েছিলাম, ছেলেরা মেয়ে সেজে নাচছে, কি অসাধারণ মুভমেন্ট। তো পৌশালী মুখার্জি তখন বেঁচে ছিল, আমার পাশে বসে বল, দেখ ছেলে বলে এই মুভমেন্টগুলো করতে পারছে, মেয়েরা পারতো না, এই ওষুধদের সাথে এইভাবে লড়াই একটা মেয়ে পেরে উঠবে না। সত্যি তাই, কি ট্যালেন্টেড, কি একটা মুভমেন্ট করছে, বাপরে বাপ। আমরা এবার একটা অন্য কথা জিজ্ঞেস করি, ধরো তোমার বিদেশেও অনেক অনুষ্ঠান হয়েছে, বাইরে গেছো, সেখানকার কোনো স্মৃতি যদি সকলের সাথে একটু ভাগ করো, যেটা তোমার ভালো লাগে। অস্ট্রেলিয়াতে আমাদের এক মাসে একটা ওয়ার্কশপ ছিল, সেখানে করছি। সেখানে দেখছি বলিউড ড্যান্স, ইন্ডিয়ান বলিউড ড্যান্স বিদেশে এখন একটা ভীষণ চালু ড্যান্স, মানে সিনেমার গানগুলোর সাথে নাচা, এটা এখন একটা ভীষণ বিদেশে চালু হয়েছে, মানে ক্লাসিক্যালের থেকে বলিউড ড্যান্সের একটা ভীষণ তো আমার প্রোগ্রাম ছিল, আমি কথাকলি আঙ্গিকে একটা করেছিলাম, যে আর ওয়েস্টার্ন কীভাবে কথাকলি এক বিটসের উপরেই দুটো নাচ করা যায়। আচ্ছা, ওয়েস্টার্ন মুভমেন্ট করছে, এদিকে কথাকলি ফর্মটাও করছে। আচ্ছা, অস্ট্রেলিয়ায় তুমি কথাকলি করেছো? হ্যাঁ, আচ্ছা, সেই পোশাক তৈরি করেছি আমি ক্যালকাটাতে যখন ছিলাম, আমি পোশাক তৈরি করতাম, ওই মাথার এইগুলো দিয়ে, ওই কুলোগুলো দিয়ে, গোল কুলোকে দিয়ে পেছনে ওটা, আরেকটা কুলো দিয়ে এইগুলো, সেই কুনকেগুলোকে দিয়ে মাথার এইগুলো করা। আর রুমাদি ভীষণ আমার উপর ডিপেন্ড করতো, সুভাষিস তুমি পারবে করতে, করো। তো আমার এত এনকারেজ করতো, তো আমি কথাকলি ড্রেসটা আমি করাতাম। আচ্ছা, হ্যাঁ, তখন কথাকলি ড্রেসটা ভীষণ কস্টলি, ওখান থেকে নিয়ে এসে এত কস্টলি, তো আমি এগুলো করতাম। তো আমি ওখানে অস্ট্রেলিয়াতে মণিপুরি ড্রেসও করেছিলাম, আমি আচ্ছা ওখানেই বানিয়েছিলাম, পিস বোটের করে ভেতরে, আর ওরকম করে চুমকি বসিয়ে, একদম মনে হচ্ছে মণিপুরি ওরকম ফরমেশনে। হ্যাঁ, তো
তারপর দেখছি বলিউড ড্যান্স, কি বলিউড ড্যান্স হবে। একদিন রিহার্সাল দেখলাম যে কি ভালগার সব মুভমেন্ট, এক শ্রীলঙ্কা থেকে এক মহিলা এসেছিল, সে করাচ্ছে। সে মানে সাংঘাতিক সব বাচ্চাদের ওখানে বলছে, বাচ্চাদের তুমি কোনো ভালগার মুভমেন্ট করতে পারবে না, করে পুলিশে তাকে করে দেবে। আর সেই বাচ্চাগুলো কিভাবে কোমর নাড়াচ্ছে, সে একটা অদ্ভুতভাবে, আমি এরকম জীবনে দেখিনি এইরকম ধরনের মানে মুভমেন্ট। আমি তখন বললাম যে আমার প্রোগ্রামটা যেন আগে হয়, ওটা যেন পরে হয়। আচ্ছা, আমি জানি ওটা করলে দর্শক লাফিয়ে উঠে পড়বে স্টেজে। ঠিক তাই হলো। মানে আমরা যখন নেমে গেলাম, এত হই হুল্লো করছে ওইসব হিন্দি গানের সাথে, ওইসব বলিউড গানের সাথে করছে, সব দর্শক ছেলে, ইয়াং ছেলেগুলো সব স্টেজে উঠে পড়লো। হ্যাঁ, ড্রিঙ্কস করেছিল, সব উঠে পড়লো, উঠে পড়তে হই হুল্লো করে প্রোগ্রাম বন্ধ হয়ে গেল। তো বলিউড ডান্সটা ভীষণ বিদেশে, যখন আমি ইউরোপ ট্যুরে গিয়েছিলাম রবীন্দ্রভারতীর ছেলে মেয়েদের নিয়ে, সেখানেও আমাদের নাচের পর বলিউড ডান্স, মানে ওটা তো খুব শিখতে হয় না, ওটা কতগুলো ভিডিও দেখে ওগুলো করা যায়, কতগুলো অঙ্গভঙ্গি করা যায়, ওটা শেখার দরকার হয় না। যার জন্য ওইগুলো দেখতাম। কিন্তু বলিউড ডান্স তো আমিও করেছি। এক জায়গায় জয়াপ্রদা, তোমার গডরেজ কোম্পানির একটা এতে সেমিনারে, একটা প্রোগ্রামে সজল মিত্র তখন বড় বড় অর্গানাইজ করতো। মিঠুন চক্রবর্তীর নাচার কথা অমিতাভ বচ্চনের একটা গানের সাথে, সেই ঢোল নিয়ে, ডাফ নিয়ে। তো আমাকে বলছে তুমি কর, সজল বলছে তুই কর, আর আমার নাম বলবি না, কিন্তু আমি করতে পারি, কিন্তু আমার যেন নাম না হয়। তো আমি তো জয়াপ্রদার সাথে বেশ নাচলাম, কেন পারবো না, কেন ওগুলো কিছুই নয়। এটা কোথায় হয়েছিল? এটা ইন্ডো স্টেডিয়ামে। ও, এখানে কলকাতায়। আচ্ছা আচ্ছা। তখন জয়াপ্রদা কি অপূর্ব সুন্দরী, সামনাসামনি। আচ্ছা। আর এও করেছিল, মন্দাকিনীও ছিল আর একটা এতে। আচ্ছা। তো বলছে গুরুজি কর দিজিয়ে, গুরুজি কর দিজিয়ে। কিন্তু ওরা না স্টেজে অত ফ্রি নয়, আমরা যেমন স্টেজে, ওরা ফিল্মের সাথে কাজ করে করে এমন ওরা। তো করেছিলাম, অসুবিধা হয় না। ক্লাসিক্যাল বেসটা থাকলে সব নাচটাকে তুমি সম্মান করবে, নাচটাকে ভালোবাসবে, তাহলে যেটাই করবে সেটাই ভালো লাগবে। আমি আমার মতো করব, কোনো জায়গাতে ত্রুটি রাখবো না, দর্শকের যাতে ভালো লাগে। অমিতাভ বচ্চনের নাচটা তো আমি করলাম, বেশ দর্শকও খুব নিল। পরবর্তীকালে নমলাদার একটা গেট টুগেদারে আমাকে এক ভদ্রলোক বললো, দেখলাম দারুণ লাগলো, গডরেজ কোম্পানি একটা প্রোগ্রামে। তো সুতরাং নাচ হচ্ছে ভেতরের ব্যাপার, সে যে নাচই বলো, সে হিন্দি গানের সাথে বলো, বাংলা গানের সাথে বলো, রবীন্দ্রনাথের নাচে বলো, সেটা প্রেজেন্ট করতে হবে খুব সুন্দরভাবে, দর্শনমূলক। যখনই সেটা সুন্দর হবে, তখনই সেটা কিন্তু একটা নাচ। রবীন্দ্রনাথ সবসময় বলে গেছে যে নাচটাকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করো, যাতে আমার নাচটা লোকে ভালো লাগে, দেখতে চায়। যে কিছু ছেলে মেয়ের নাচ দেখে টিভিতে কি সুন্দর লাগে, মন ভরে যায়। আর পোশাক পরিকল্পনাটা, সাজসজ্জা, সবটাই তো একটা তার অঙ্গ, সেটাও ভাবতে হবে। তো উনি যেরকম যখন নোবেল পুরস্কার পেলেন, পৃথিবীর নানা দেশ থেকে ওকে আমন্ত্রণ করলো, তখন উনি জাভা বর্নিওতে গিয়েছিলেন। আমি ওখানে গিয়েছিলাম, দেখেছি সারা রাত ধরে নৃত্যনাট্যগুলো হচ্ছে। ওই থেকেই নৃত্যনাট্যের কনসেপ্টটা এলো ওনার, যে কীভাবে নৃত্যনাট্যগুলো তৈরি। তার আগে গিয়েছিল যে বর্ষার গানের সাথে নাচ করছেন। আর তখন রবীন্দ্রনাথ যখন ছিলেন, তখন তো গুরুদেবরা আসেনি, তখন উনি নিজেই ফর্মগুলো করতেন। তখনকার দিনে আশ্রম কন্যা ছিল যমুনা দেবী, গৌরী দেবী, নন্দলাল বসুর দুই মেয়ে, তারপরে অমিতা দেবী ওনার ছেলের বউ, তারপরে অমিতা সেন হচ্ছে অমর্ত্য সেনের মা, উনি ছিলেন আশ্রম কন্যা। ওনাদের কাছে ওটাই একটা নাচ ছিল। গুরুদেব বসে বসে দেখাতেন, এইটা মাথাটা এরমভাবে তোলো, এটা এভাবে নামাও, কথার সাথে মুভমেন্ট করো। সবসময় বলতেন কথাটাকে বুঝে তারপর তুমি মুভমেন্ট করো। আজকে নাচের অঙ্কুর তো বলতে হবে তোমার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যখন বাল্মীকির প্রতিভা হয়, তখন
বনদেবীদের নাচগুলো ড্রিল আঙ্গিকে হতো, তখন তো নাচ হয়নি। তখন নাচ নিয়ে এক জায়গাতে বলছেন যে নাচটা তখনও ভাবেও নি নাচটা এরমভাবে করা যায়। হ্যাঁ, ইন্দিরা দেবী, যে নাচটা এরমভাবে করা যায় তখন তো ভাবিনি, তখন ড্রিলের মতো কতগুলো ফর্মে। ও দস্যুদের নাচ হচ্ছে, হঠাৎ একটা কাবুল থেকে একটা দল এসছিল, তাদের নাচ দেখে ওই যে দস্যুদের নাচগুলো ওই ফর্মে হয়েছিল। আচ্ছা। প্রথমে হয়েছিল বিদেশে, যখন কোনো বিবাহ, যেহেতু উনি বিদেশে ছিলেন সেই সময় তার ফিরে এলেন, ওই যে দল বেঁধে তরোয়াল নিয়ে ওঠা হাজব্যান্ড ওয়াইফের মাঝখান দিয়ে, ওটা ওদের একটা ইয়ে ছিল, এটিকেট মানে। তো ওইটা দেখে তারপরে ওটা ইনফ্লুয়েন্স হলো লাঠির সাথে, লাঠি নাচের সাথে। তারপরে কাবুল থেকে যখন দলটা এলো তাদের নাচগুলো দেখে উনি ইনফ্লুয়েন্স হলেন, এইভাবে তো দস্যুদের নাচগুলো করা যায়। কালি কালি বলো হে আর, বলো হো হো হো, বলো হো, ওই তরোয়ালগুলো মাথার উপর নাড়িয়ে নাড়িয়ে ওই নাচগুলো তৈরি হয়েছে। নাচ তো ঠিক না, ওটা কতগুলো স্টেপ। তখনও নাচ আসেনি, নাচের অঙ্কুর বলতে পারো, যখন ওই রিমঝিম ঘন ঘন এই নাচগুলো হয়েছিল প্রথম। তারপরে রবীন্দ্রনাথ যখন ত্রিপুরা রাজের আমন্ত্রণে ত্রিপুরাতে গেলেন, তখন প্রথম মণিপুরী নাচ দেখলেন, দেখে এবার মুগ্ধ যে আমাদের দেশের নাচ। ছোটবেলা থেকে উনি বাইজি নাচ, বেদে বেদিনী নাচ এইসবই দেখেছেন। এই যে এত সুন্দর একটা নাচ হতে পারে, তখন এই মণিপুরী নাচ উনি দেখে মুগ্ধ। তখন ওনাকে বললেন যে আমাকে বিশ্বভারতীতে পাঠাও, তুমি টিচার। এই তখনই বুদ্ধিমন্ত সিং এলেন, নবকুমার সিংহ এলেন শান্তিনিকেতনে, তখনই নাচটা আরম্ভ হলো আর কি। এবং নবকুমার সিংহের পরিচালনায় প্রথম মেয়ে, তুমি নাটক নাচে আসলেন প্রথম গৌরী দেবী, নন্দলাল বোসের মেয়ে, এই প্রথম নৃত্যশিল্পী স্টেজে এলো। তখনকার দিনে ভাবতে পারতো না, ওনাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক করতে হয়েছে, কিন্তু উনি কিন্তু দৃঢ় হয়েছিলেন। আজকে রবীন্দ্রনাথ, উদয়শঙ্কর না থাকলে আজকে নাচ মেয়েদের এই জায়গাতে আসতে পারতো না, আজকে কোনো ইনস্টিটিউশন হতে পারতো না। এদের অপরিসীম চেষ্টাতে আজকে মেয়েরা এই জায়গাতে আসতে পেরেছে। ওনাদের মতো মানুষও তো নয়, ওনারা তো একটা অন্য স্তরে, তাদেরও মানে কোনো কটু কথা শুনতে মানে বাধা, কারোর মুখে আটকায়নি। যখন মণিপুরি টিচার এলো তখন ছেলেদের নাচ হিসাবে ওটা ব্যায়াম হিসাবে ব্যবহার হলো, ছেলেদের শেখানো হচ্ছে। তখনও মেয়েরা এন্ট্রি আসেনি নাচে, মানে ওনাদের অনেক শুনতে হচ্ছে, অনেকে হতে হচ্ছে, তার মধ্যে থেকে এগিয়ে এসেছেন। তারপরে ওনার তো সবসময় একটা পরীক্ষা নিরীক্ষা ব্যাপার ছিল। যখন যে সমস্ত ছাত্রছাত্রী এসছে তাদের নাচগুলো ইনফ্লুয়েন্স হয়েছে। যখন বাসুদেবন এসছে, বাসুদেবন ভরতনাট্যম কথাগুলিতে খুব পারদর্শী ছিল, তার নাচগুলো দেখে যেতে যেতে একলা পথে নাচে। নটরাজ নীতিরঙ্গশালাতে, হ্যাঁ, নটরাজ নীতিরঙ্গশালাতে ওকে দিয়ে তখন এই নাচটা করে। দেখাও একটু যেতে 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 একলা পথে নিবেছে মোর মাটি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর মাটি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলে সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর মাটি। আকাশ করে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ করে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে। প্রলয় আমার কেশে বেশে করছে মাতা মাতি,
যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। অসাধারণ, কি অপূর্ব। এই যে অপূর্ব এক্সপ্রেশন গুলো সব, চেঞ্জ হ্যাঁ, হচ্ছে অসাধারণ। প্রকৃতি আর ম্যান, প্রকৃতির ওই আকাশ করে সর্বনাশের ওই একটা বিগাড়াস ব্যাপার, তারপরে একটা ভয়। অপূর্ব, কত বোঝার ব্যাপার আছে, না বুঝলে তো প্রত্যেকটা না হবে গানটার না। মানেটা না হ্যাঁ। বুঝলে তো দেখানো যাবে না, ফোটানো প্রত্যেকটা যাবে না। এক্সপ্রেশনই তো দেখানো যাবে। স্যার, আপনি যখন আর একটু কম বয়সের থেকেই অনেক মানুষের সাথে কাজ করেছেন, অনেক বিখ্যাত তখনকার যারা নামকরা কিছু গুরুদের সাথে কাজ করেছেন, তাদের সান্নিধ্যে এসেছেন, তাদের সঙ্গে যে অভিজ্ঞতা, সেই কথা একটু যদি বলেন। যেরকম রামগোপাল ভট্টাচার্য আমার গুরু ছিলেন, সুচিত্রা মিত্র, এদের গাইডলাইনে আমি বড় হয়েছি। মানে 10 বছর এদের গাইডলাইনে আমি কাজ করেছি, তারপরে আমি বাইরে করেছি। মানে তখনও আমার ছিল লালি আরও শিখুক, তারপরে বাইরে যাবে। তখন কিন্তু হিরো করতে এখানে ওখানে ডাকছে। এই যে নাচটা সুচিত্রাদির কাছে, রামদার কাছে পেয়েছি, যে ভাবটা কী করে রবীন্দ্রনাথের নাচের অন্তর্নিহিত ভাবটা নাচের মাধ্যমে প্রকাশ করা, এটা কিন্তু এদের সংস্পর্শে এসে পেয়েছি। তার আগে জানতাম না যে রবীন্দ্রনাথের নাচ এরকম হয়, এইরমভাবে ভাবটাকে বুঝতে হয়, এইরমভাবে জানতে হয়। এই গাইডলাইনটা আমার ছিল বলে পরবর্তীভাবে আমি সিনেমা যখন কাজ করেছি আমার কোনো অসুবিধা হয়নি। তারপরে আমি যখন মঞ্জুশ্রী চাকির কাছে গেলাম, তখন দেখলাম একটা অদ্ভুত ব্যক্তিত্ব, অদ্ভুত সুন্দর একটা নাচ। যে নাচটা কি করে দর্শনমূলক হয়, একটা মানুষ দিয়েই একটা পাখির দল করছে, উড়ে যাচ্ছে, মানুষ দিয়ে একটা গাছের ফর্ম করছে, সেখানে ফুলটা ফুটে রয়েছে, মানুষ দিয়ে যে এইগুলো করা যায়, আমি সত্যি তখন কোনোদিনও ভাবতেও পারিনি যে এইভাবে এক একটা নাচ এইভাবেই তৈরি করা যায়। মানে অসাধারণ। এমন একটা নৃত্যশিল্পী উনি ছিলেন, দেখা যাচ্ছে অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, সমস্ত এক্সিমা মতো গায়ে হয়েছে, স্টেজে তুলে দিলেন, যেতে যেতে একলা পথে নাচলো ওই দাপিয়ে, মানে বোঝা গেল না। তারপর এসে হয়তো বসে পড়লেন, কিন্তু ওই যে একটা এগুলো ভগবান দত্ত ব্যাপার ছাড়া এগুলো হতে পারে না। এই মহিলার কাছে এসে আমি এই সুন্দর তত্ত্বটা নাচে শিখেছি, কোরিওগ্রাফি কি করে হয়, একটার পর একটা কোরিওগ্রাফি কি করে যাচ্ছে আসছে, একটার সাথে একটা ভাঙছে, একটার সাথে গড়ছে। যেটা আমার এই নৃত্যকলা যেন চিত্রলেখা যে বইটা আমি করেছি, ওটাতে আমার খুব হেল্প করেছে। যে প্রত্যেকটা ছবি একটা নাচ তৈরি হয়েছে। মানে আমার ছবি যখন আঁকতাম, তখন কিন্তু আমার মাথা থেকে প্রতিদিন ছবি বেরোতো না, কবিতাটা বারবার পড়ে পড়ে রবীন্দ্রনাথের, তারপরে একটা ছবি তৈরি হয়েছে। যার জন্য হয়তো সেদিন বেরোলো না, মন খারাপ হতো না, আবার পরের দিন রাত্রে বসলো, সারা রাতই এই কাটতো। যে ছবি ব্যাপারটা জীবন্ত করতে গেলে ভেতর থেকে আনতে হবে, তারপর সেটা একটা ফর্মে তৈরি হবে। রিয়ালাইজ না করলে তোমার ওই ছবিটা আসবেই না, কবিতাটা তুমি রিয়ালাইজ না করো। তারপর যখন অলোক রঞ্জন দাশগুপ্ত, উনি জার্মান থেকে আসতেন, ওনার পরিচালনায় আমি প্রচুর কাজ করেছি। উনি বাংলাতে একটা পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, সঙ্গে সুনীল দাস ছিল বাংলার প্রফেসর, উনি আমার গুরু ছিলেন। বাংলা ওনার কাছে পড়াশোনা করছি, এবং উনি আমার পথপ্রদর্শক বলতে পারেন। মানে পারো যে নাচ করতে হবে, একটা কিছু দাঁড়াতে হবে, একটা জায়গায় কিছু করতে হবে। আমাদেরই বন্ধু নীতিশ রায়, শ্যাম বেনেগালের ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, সম্বিত মাধব বোস হচ্ছিল মৃণাল সেনের আর্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো আমরা সবাই কিন্তু এক একটা জায়গাতে যাই, আর ছোটোবেলার থেকে এরকম একটা গাইডলাইন সবসময় সবাই দরকার, যে সে পথটা তোমাকে দেখিয়ে দেবে, তারপর তুমি চলো। তো অলোকদার কাছে মতো, অলোকদা এত কঠিন কথা শোনো, তুমি অনেকটা পড়ো, পড়ে তুমি একটা কোলাজ তৈরি করো, একটা ছবি তৈরি করো, সেইবার তুমি নাচটা করো। তুমি একটা ছবি তৈরি করো না, কথাগুলো শুনে শুনে, এইবার তুমি সেই নাচের ফর্মে সেইগুলো করো। এইটাই যে আমার মাথাতে ঢুকলো যে একটা কোলাজ তৈরি করে একটা নাচ তৈরি করা যায়, সেই থেকে এই নাচের ফরমেশনগুলো আমি তৈরি করতে আরম্ভ করলাম।
বাহ হ্যাঁ, একজন নীরেন চক্রবর্তীর সাথেও কাজ করেছি। বাহ, হ্যাঁ কত রকম হ্যাঁ, অভিজ্ঞতা। তারপর যখন সিনেমা করতে গেছি নদিয়ানগর, তখন আমাকে নিত্যানন্দের রোলে ডাকলো, গেলাম। আমার ছবি দেখে হঠাৎ ভালো লাগলো সুশীল মুখার্জির। তো নিত্যানন্দ ঠিক আছে, আমি তো অত নাচ ফিল্মে অত ইন্টারেস্টেড ছিলাম না, নাচতাম ঠিক আছে। তো হঠাৎ কেউ আর এইটা করতে পারছে না, বড় বড় গ্রুপ থিয়েটার থেকে এসছে, সবাই এরম করছে। আচ্ছা। এই যে শ্রীচৈতন্যের এই যে ভাঙা, এই যে তাকানো, এই ব্যাপারটাই আর কারুর আসছে না। তখন আমি শ্রীচৈতন্যের রোলে আহ, গেলাম। এবং শুধু তাই না, যেহেতু স্টেজ অভিজ্ঞতা আমার ছিল, সিনেমাতে আমার কোনো অসুবিধা হয়নি। আমার কানে কাছে শুধু বলতো কালার ফিল্মটা একটু দেখবে, নষ্ট না হয়। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু স্টেজের অভিজ্ঞতাতেই কিন্তু ফিল্মটা করেছি। ইমোশনাল, এটা তো খুব ইমোশনাল শট প্রত্যেকটাই আচ্ছা, শ্রীচৈতন্যের। হ্যাঁ এই সুযোগটা কি করে এলো? হ্যাঁ, এটা আমার শ্বশুরমশাই বন্ধুরা প্রডিউসার ছিল, ওরা আমার বিয়ের ছবি দেখে, অ্যালবাম আচ্ছা, অফিসে নিয়ে যায়। দেখাচ্ছে। বাবা তোর জামাইটার তো খুব ভালো লাগছে, ওকে ওকে দিয়ে যদি একটা করাতে পারি তোমার জামাইকে, ওই তখন আমাকে ওরা ইন্ট্রোডিউস করে। বাহ, প্রথমে নিত্যানন্দের রোলে, তারপর শ্রীচৈতন্যের রোলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, করার পর খুব মানে পেপার টেপারে খুব ভালো লিখেছিল, প্রচুর বাড়িতে লোক এসেছে, বয়স্ক লোক এসে নমস্কার করেছে। আমি তো ওরে বাবা। এইটাই পাওনা আর কি। তো যার জন্য এই যে অভিনয়ের ব্যাপারটা এদের কাছ থেকে শিখেছি, এই যে সুচিত্রা মিত্র রামদার কাছে, এইটাই আমার সারা জীবনের একটা পাথেয়। এইভাবে এটাকে নিয়ে কিন্তু আমরা চলছি, যে নাচে অভিনয় কোনো ব্যাপারই নয় অভিনয় করা। আমার সাথে ইন্দ্রাণী দত্ত করছে, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি কিন্তু পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু নাচটা করেছি। নাচটা এমন একটা জিনিস, প্রত্যেকটা বডিকে কাজ করে। আর বিশেষ করে কথাকলি নাচে তেই তা তিত্তি তেই তা তুমতুম তেই ইতা তিত্তি তেই ইতা তুমতুম তেই ইতা তিত্তি একসঙ্গে চলছে, পা চলছে, হাত চলছে, চোখ চলছে, মাথা চলছে। এই যে একটা ফরমেশন, যেটা মঞ্জুশ্রী চাকি, উদয়শঙ্কর যেন কথাকলি নিয়েই কিন্তু সারা জীবন কাটিয়েছিলেন। মঞ্জুশ্রী চাকিকেও দেখতাম, রবীন্দ্রনাথ তোমার গোবিন্দ কুটির কাছে কথাকলি করতো। কথাকলিতে একটা বেজ নাচের, এটা যদি ঠিক মতো কন্ট্রোলে আসে না, সব নাচই খুব সুন্দর হবে। বাহ, লাইনিংটা খুব সুন্দর করে দেয়। হ্যাঁ, আর চোখ টোক কোথায় যাবে হাতের সাথে সবটা গাইড করে, যেটা আমাদের নাচতে গেলে এখন কোনো অসুবিধা না, আপসেই চলে যায়। সেই এত বছরের পরিশ্রম আর এই সমস্ত সাধনার পর। মানুষদের দিক দিয়ে আসা মানে একটা কপাল। সাবিত্রী চ্যাটার্জির সাথে অভিনয় করছি, তখন ওই এর ছেলের কেটে ফেলেছে, কৃষ্ণ নাম শুনতে শুনতে লাউ কাটতে গিয়ে ছেলেকে কেটে ফেলেছে। সেই সময় চৈতন্যের কাছে এসেছে, তখন রামগান করতে করতে ছেলের জীবন ফিরে পাবে। ওই যে সাবিত্রীর ওই অভিনয়, বাপরে বাপ! এইসব মানুষের সাথে কাজ করতে গিয়ে নিজেকে অনেকটা তৈরি করতে হয়েছে। কি অসাধারণ অভিনয়, বাপরে বাপ! ঢাকসাইটে অভিনেত্রী ছিলেন এরা। মানে সন্ধ্যা রানীর সাথে কাজ করেছি, মার ভূমিকায় করেছি, কি অ্যাফেকশন, মাদারের যে কি অদ্ভুত, এগুলো কিন্তু ওই নাচ থেকেই আমার শেখার এটা এসেছে, ইন্সপিরেশনটা এসেছে, ধরতে পেরেছি ব্যাপারটাকে। অসাধারণ। যার জন্য নাচটা ভীষণ শেখা দরকার, যারা নাটক লাইনে রয়েছে কি এতে রয়েছে, অভিনয়টা করতে গেলে নাচ, বডি এক্সপ্রেশনটা ভীষণ দরকার। যেটা আমি শুনেছি বহিরূপী গ্রুপ এটাকে সৌম্য মিত্র ভীষণভাবে বডি এতে করাতেন, নানা রকম বডি মুভমেন্ট করাতেন। আচ্ছা, হ্যাঁ, নইলে তো বডি এক্সপ্রেশন না থাকতে নাচ হবে না। আমি যেরকম ম্যাক্সমুলা ভবনে এতে মোরলের রোলে করতাম, এক জার্মান ভদ্রলোক এসেছিলেন করাতে, আমার নাচ, আমার এটাই সবাই ভালো লাগতো। কেন? বডি এক্সপ্রেশনটা তো আমারই একমাত্র ছিল। এই যে মোরল, এইভাবে তাকাচ্ছে, এই যে তাকাচ্ছে, এই যে একটা কার্ভিং বডির, মানে এইটাই আমার একটা জীবনের সম্পদ, যে এদের সংস্পর্শে আসতে পেরেছি,
এত অভিজ্ঞতার ঝুলি। তারপর তোমার শৈলজানন্দ মজুমদার আশ্রমিক সঙ্গে হচ্ছে চিত্রাঙ্গদা, সে ওই বয়স্ক, যে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের শিষ্য ছিল, পাটা তুলে দেখাচ্ছে যে দেখো কিভাবে রথ থেকে নামছে মদন, ঠিক এইরকম ভাবে করো। গোবিন্দ কুস্তি করছে তোমার অর্জুন, আমি করছি মদন, আচ্ছা দেখো আকাশ থেকে কিভাবে রথটা নামছে। আচ্ছা, ওই বয়স্ক ভদ্রলোক কি অপূর্ব তার বডি এক্সপ্রেশন, কিভাবে এসে স্টেজে দাঁড়ালেন, এইগুলোই তো আমাদের পাওনা। শান্তিদেব ঘোষের ডকুমেন্টারি ফিল্মে উনি বজ্রসেন গাইলেন, আমি বজ্রসেনের নাচ করলাম, কি অসাধারণ গান, কানে এখনো লেগে আছে, এখনো লেগে আছে। ইন্দ্রপুরীতে শুটিং হচ্ছে, আমি যেন মুগ্ধ যখন ওনার গানটা চাল, সুচিত্রা দিদি পরিচালনায় ছিল। ওটা একটা গভর্নমেন্টের একটা ডকুমেন্টারি ফিল্ম হলো। এইগুলোই পাওয়া, এইসব মানুষদের সংস্পর্শে আসা, কত সমৃদ্ধ হলাম। তারপর মেঘনাদ বধ, এটা তো বলাই হয়নি। মেঘনাদ বধ হচ্ছে ভারতী মিত্রের নবলান্দার একটা সাংঘাতিক প্রোডাকশন, সেখানে আমি করছি দুর্যোধন, আর দুর্যোধনের ওই দাপট, সেখানে সাধনগ করছে অর্জুন, নরেশ কুমার করছে কর্ণ, অনাদি প্রসাদ করছে ধৃতরাষ্ট্র, চিন্তা করো। আর সেখানে আমি সব থেকে ছোট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের শিবশঙ্কর দা সাংঘাতিক ড্যান্সার ছিলেন কথাকলি, উনি করছে দুঃশাসন। আচ্ছা বোঝো, ওনাকে আমি বলছি যাও নিয়ে এসো দ্রৌপদীকে, কিন্তু আমার নাকি এত দাপট ছিল, তখন কথাকলি প্র্যাকটিস করতাম। তো নবলান্দায় গেলে এখন ওরা বলে, লালিরা যারা দেখেছে তোমার দুর্যোধন তারা কিন্তু মনে রাখবে তুমি কি করতে। তখন মঞ্চে আর ছোট বড়টা তো তখন ব্যাপার নয়, তখন আমাকে সেই খেলার মতো, ফুটবল খেলার মতো আমাকে জিততেই হবে এখানে। আমি যখন, আমার সবসময় এরকম একটা টেন্ডেন্সি ছিল, যখন আমি স্টেজে নামবো আমাকেই সবাই করবে। এইটা প্রত্যেক শিল্পীর থাকা দরকার, যে আমাকে বেস্ট হতে হবে, সেটা থাকলে একটা জায়গায় যাওয়া যায়। স্যার খুবই ভালো লাগলো, এই গল্প যেন মনে হচ্ছে এই আসর শেষ না হয়, আরো কথা শোনা কত বাকি, কত কথা শুধু শুরু হলো। একটা এপিসোডে বা এক পর্বে আমরা তো এটা শেষ করতে পারবো না, আমাদের গল্প চলতে থাকবে। শুধু শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি। নতুন যারা শিল্পী বা যারা নাচকে ভালোবেসে জীবনে এগোতে চাইছে, ছোট ছোট ভাই বোনেরা, ছোট ছেলেমেয়েরা, তাদের উদ্দেশ্যে তোমার কিছু মূল্যবান উপদেশ? তাদের উদ্দেশ্য আমার সব থেকে বলা, তারা ভালো ভালো নাচ দেখুক। ভালো নাচ দেখলে ভালো নাচ করা যায় না। তারা টিভিতে দেখুক, তারা ভিডিও ক্যাসেটগুলো দেখুক, যারা বড় বড় ড্যান্সার, আমি যেন সারাক্ষণ বড় বড় ড্যান্সারেরগুলো ক্যাসেট করে রাখি, ওইটাই আমি দেখি। এই যে নাচগুলো না দেখলে নাচ ভালো করা যায় না। বাবা মা শেখাচ্ছে ঠিকই, গুরুদের কাছে দিচ্ছে ঠিকই, কিন্তু নাচটা দেখতে হবে। যখন কোনো বড় ড্যান্সার আসবে, তাদের টিকিট কেটে তাদের প্রোগ্রাম দেখা, না দেখলে তো চোখটা তৈরি হবে না। গানে যেরকম গানটা শুনতে হয় বারবার, তাহলে কানটা তৈরি হয় না, নাচেও তাই। আমার পরবর্তী জেনারেশনকে এটাই বলা যে তোমরা নাচ দেখো, ভালো ভালো যারা নেচে গেছে তাদের নাচগুলো দেখো। অনেক সময় ফেসবুকে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, বড় বড় শিল্পীরা যখন বাইরে থেকে আসে তাদের নাচগুলো দেখতে হবে। না দেখলে তো বুঝতে পারবে না বডি লাইনটা কিভাবে যাচ্ছে আসছে, পারফেকশন। গুরুরা শেখাবে ঠিকই, কিন্তু নিজেকে তৈরি করতে হবে সঠিক শিক্ষার সাথে নিজেদের চোখটাও তৈরি করতে হবে। পড়াশোনার মতো নাচটাও একটা সময় করে নিতে হবে, এই সময় আমার প্র্যাকটিস করতে হবে। আমার পৃথিবী ওলট পালট হয়ে যাক, কিন্তু আমায় এই সময়কে আমাকে একটা সময় বের করতে হবে, এখানে আমাকে প্র্যাকটিস করতে হবে। এইটা করতে পারলেই একটা জায়গায় যেতে পারবে। আমরা মুখে বলবো, কিন্তু মুখে গাইডলাইনটা এইভাবেই দিতে পারবো যে ভালো নাচ দেখো, বড় বড় ড্যান্সারের নাচ দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে তোমার নাচটা কতটা হয়ে রয়েছে, কত ইমপ্রুভ করা যায়, কোথায় কোথায় আরো ভালো করতে হবে, সেই ব্যাপারগুলো, ওর ফিগারগুলো নেওয়া যায়, কত ভালো ভালো ফিগার পাওয়া যায় ভালো ভালো নাচ দেখলে। এখন জেনারেশনকে বলা, প্রত্যেকে আমাদের থেকে এখন ট্যালেন্টেড ছেলে মেয়ে,
তারা যদি একটু ঠিক গাইডলাইন পায় আরও ভালো কাজ করবে। আমাদের সময় তো এত প্রকাশ ছিল না, এত দেখার সুযোগও ছিল না। এখন তো অনেক বেশি দেখার সুযোগটা রয়েছে, সেইটাকে কাজে লাগানো, কাজে যাতে লাগানো। সঠিকভাবে কাজে লাগানো। অনেক অনেক ধন্যবাদ। আমাদের পুরো টিমের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের রংধনু নমস্কার, কথা, আমারও ভীষণ ভালো লাগলো আজকে এসে বলতে পেরে। এর আগেও আমি অনেকগুলো বলেছি ঠিকই, কিন্তু আজকে আমার ভীষণ আনন্দ লাগলো, আমি সব বলতে পেরেছি। অনেকটা কথা আমরা শুনলাম। খুব খুব ভালো লাগলো স্যার। অনেক ধন্যবাদ আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাকে জানাই। এখানে রংধনু কথা আসরে আজকে আপনি সময় দিলেন, আমরা অনেক কথা শুনলাম, আরও কথা বাকি রয়ে গেল। আশা করি আমরা আবার আরেকটি এপিসোডে কিছু কথা শুনবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার হাত ধরে আরও আরও ছেলে মেয়ে তৈরি হোক, এই নৃত্য জগৎ আরও আলোকিত হোক আপনাদের দেখানো পথে, এই প্রার্থনা করি। স্যার, একটা অনুরোধ, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনার যে কোনো একটা প্রিয় গান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই একটা প্রিয় গান দিয়ে আমরা একটু শেষ করব, যেটা আপনার ভালো লাগে। আমার যেন ভীষণ ভালো লাগে দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি তাহলে করি। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন, তৃষিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে চাই, কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে যারে না দেখিতে পাই, থাকি স্বপ্নের পাশে। ঘুমের আড়ালে যদি দেখা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। অসাধারণ। আর কথা হারিয়ে গেছে, আর কি বলবো, বলা যায় না। আপনাদেরও নিশ্চয়ই আমার মতোই অবস্থা, শুধু অনুভব করা, দেখা, চোখ দিয়ে নয় মন দিয়ে দেখা। অসাধারণ লাগলো। এবং আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম আজকে রংধনুর কথা আসরে এখানে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা আপনার আরও আরও ছেলে মেয়ে তৈরি হোক, এই পথ চলা চলতে থাকুক। আপনাদের সকলকে অনুরোধ জানাই আমাদের
এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে সকলের সাথে ভাগ করে নেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটা নোটিফিকেশন পাবেন, বেল আইকনটা আপনারা একটু প্রেস করে দেবেন। তো এইগুলো একটু করলে আমাদের চ্যানেলটি আর একটু ভালো হবে এবং আরও নতুন অতিথি, নতুন কিছু গল্প নিয়ে আমরা আসব। দেখা হচ্ছে পরের এপিসোডে আরও অনেক গল্প নিয়ে, অনেক কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।